রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে। রাজ্য সভাপতি, মাননীয় সাংসদ, বিশিষ্ট অধ্যাপক শ্রদ্ধেয় ডক্টর সুকান্ত মজুমদারকে আমরা স্বাগত জানাই। লোকসভা সহ বিভিন্ন নির্বাচনের প্রাক্কালে প্রেস ক্লাব কলকাতা কিছু মিট দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করে থাকে। তাতে আমরা সমস্ত দলের সভাপতিদের আমন্ত্রণ জানাই বা সম্পাদককে। আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে ডক্টর সুকান্ত মজুমদার আমাদের সেই আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন। উনি দূর থেকে আসছেন, রাস্তাতে যানজটের ফলে ঘুরে আসতে হয়েছে, ওই জন্য একটু দেরি হয়েছে। আমি আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা বহু সংখ্যায় সাংবাদিক, চিত্রগ্রাহক সবাই উপস্থিত হয়েছেন, কারণ আপনারা না এলে এই আয়োজনের কোনো মানে হয় না। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আমার মনে হয় যে আপনারা অতীতেও যা সহযোগিতা করেছেন, আমরা সুষ্ঠুভাবে আজকের এই মিট দ্য প্রেস অনুষ্ঠানটি আয়োজন করতে পারবো। সভাপতি আমাদের ক্লাবের স্মারক দেবেন প্রথমে, আর তারপরে আরেকটি স্মারক আমাদের সহ সম্পাদক মাননীয় অতিথিকে উপহার দেবেন। ক্ষমা প্রার্থী, কারণ আমার লেট হয়ে গেছে এবং আমি যেহেতু বর্ধমান থেকে দুর্গাপুর থেকে আসছি, তো সেই জন্য আসার পথে যানজটের জন্য আমার বিলম্ব হয়, আমি ক্ষমা প্রার্থী। স্নেহাশিস দা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট, উনি আছেন, সভাপতি মহোদয় আছেন, প্রেস ক্লাবের সহসভাপতি, সহ সম্পাদক সহ যারা আছেন প্রত্যেকেই আমার তরফ থেকে শুভেচ্ছা, এবং সাংবাদিক বন্ধুরা যারা এখানে উপস্থিত আছেন তাদের সকলকে আমার তরফ থেকে নমস্কার। আমার সাথে তুষার ঘোষ, আমাদের গণমাধ্যমের যিনি প্রধান, তিনিও আছেন। আপনারা জানেন যে লোকসভা নির্বাচনে দুটো ফেজ হয়ে গেছে। 7 তারিখ অর্থাৎ আগামীকাল তৃতীয় ফেজ, এবং লোকসভা নির্বাচন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে লোকসভা নির্বাচন এমন একটি নির্বাচন যে নির্বাচনে ঠিক হয় যে দেশের প্রধানমন্ত্রী কে হবে বা কোন দল এই ভারতবর্ষের নীতি প্রণয়ন করবে, যে আগামী দিনে ভারতবর্ষ কোন পথে চলবে। দেখুন, একদিকে ভারতীয় জনতা পার্টির শুধু নয়, আমি বলবো বিশ্বের অন্যতম জনপ্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের প্রার্থী, প্রধানমন্ত্রী পদপ্রার্থী, যার নেতৃত্বে আমরা বিশ্বাস করি যে এইবার তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীর সরকার, নরেন্দ্র মোদী 3.0 সরকার তৈরি হতে চলেছে। এবং উল্টো দিকে যারা আছে, আমাদের যারা বিরোধী, যারা কখনো কোথাও ইন্ডি জোট গঠন করে আছে, অথবা কখনো কখনো সেই ইন্ডি জোট পশ্চিমবঙ্গের মতো রাজ্যে এলে কেমন যেন ভোটে পরিণত হয়ে যায়, অর্থাৎ তাদের না নীতি আছে না নেতা আছে। যে দলগুলো আছে সেই দলগুলো প্রত্যেকেই পরিবারবাদী দল। আমরা যদি পশ্চিমবঙ্গ থেকে শুরু করি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো, তার উত্তরসূরি। অথচ আমাদের দিকে যদি তাকানো যায় যে জেপি নাড্ডা সাহেবের পর কে আমাদের দলের প্রধান হবে, বা নরেন্দ্র মোদীর পর কে প্রধানমন্ত্রী হবে বিজেপি যদি আগামী দিনে পরের বারে আবার যেতে, তো আমার পক্ষে বলা সম্ভব নয় আমরা এই ধরনের একটি রাজনৈতিক দল। কি আমাদেরকে ভাগ করতে হচ্ছে যে কারা যোগ্য এবং কারা অযোগ্য। যদিও আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী এই অযোগ্যদের জন্য, যেহেতু উনি খুব বাংলা ভাষায় পটু এবং খুব সুন্দর স্ক্রিপ্ট লিখতে পারে এবং অভিনয় খুব সেরা এবং পটু মানুষ, তিনি নতুন একটি শব্দবন্ধ ব্যবহার করেছেন, ব্যতিক্রমী চাকরি। এই ধরনের শব্দবন্ধ অন্ততপক্ষে আমি আমার চাকরি জীবনে কোনো শুনিনি। জীবনে যখন প্রথম এসএসসি দিয়ে চাকরি পেয়েছিলাম, তখন এই ধরনের ব্যতিক্রমী চাকরি, এই ধরনের শব্দ কিন্তু আমি অন্ততপক্ষে অভিধানে পড়িনি, এই প্রথম জানতে পারছি। যদিও বাংলাতে আমার উৎপত্তি অতটা নয়। তো আজকে এই পরিবারবাদী দুর্নীতিগ্রস্ত যে দলগুলো, সেই দলগুলো যেমন সরকারি চাকরিকে, বিশেষ করে তৃণমূল কংগ্রেস, একদিকে যেমন পুরো বন্ধা পশ্চিমবঙ্গে তৈরি করেছে, এসএসসি হচ্ছে না। আজকেই নিশ্চয়ই আপনাদের কাছে খবর আপনাদের কাছে এসেছে যে আমারই লোকসভা কেন্দ্রে আমিনপুর, কুসুমুন্ডি বিধানসভার আমিনপুর বলে একটি জায়গা আছে, সেইখানে ইমরান বলে একটি ছেলে যে এসএসসি নিয়ে আন্দোলন করছিল, সে মানসিক যে দুশ্চিন্তার জন্য ব্রেন স্ট্রোকে মারা গেছে। তার এই মৃত্যু অত্যন্ত দুঃখের, এবং এই ধরনের মৃত্যু পশ্চিমবঙ্গে গলিতে আনাচে কানাচে কত জায়গায় যারা বাবার জমি বিক্রি করে বিয়ে করেছে, যারা বসে আছে যে এসএসসি হবে,
স্কুলের মাস্টারমশাই হবো বা দিদিমণি হবো, তাদের কতজনের স্বপ্ন ভঙ্গ হয়েছে এবং তারা এইভাবে অনেকেই কেউ কেউ মৃত্যু মুখে, কেউ কেউ আত্মহত্যার পথ, কেউ কেউ আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হয়েছে। 76খানা আমাদের পয়েন্ট আছে। আমি সমস্ত পয়েন্ট বলা বা কভার করতে গেলে অনেক সময় প্রয়োজন, কিন্তু দু চারটি বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। প্রথমত বলি যে এই যে সংকল্পপত্র, এই সংকল্পপত্র তৈরির জন্য আমরা জনগণের কাছ থেকে, অর্থাৎ জনতা জনার্দনের কাছ থেকে আমরা সাজেশন নিয়েছি। আমরা সাজেশন বাক্স তাদের মত দেওয়ার জন্য রেখেছিলাম। প্রায় 15 লক্ষ সাজেশন অফলাইন এবং অনলাইনের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছেছে এবং প্রায় 4 লক্ষ ভিডিও এবং এই ধরনের 15 লক্ষ যে মতামত বা পরামর্শ আমরা নিয়েছি। আমরা প্রত্যেকের জন্য, সমাজের প্রত্যেক শ্রেণীর জন্য কিছু না কিছু আমাদের সংকল্পপত্রে রেখেছি। প্রথমত আমি যে বিষয়টি পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সাংবাদিক মহলের সামনে আনা উচিত বলে আমার মনে হয়, সেটি হচ্ছে আয়ুষ্মান ভারত। আপনারা জানেন যে আয়ুষ্মান ভারত এই মুহূর্তে পশ্চিমবঙ্গে লাগু নেই, কারণ আয়ুষ্মান ভারতের নিয়ম হচ্ছে 5 লক্ষ টাকার 60% অর্থাৎ 60% কেন্দ্র সরকার দেয়, রাজ্য সরকারকে 40% দিতে হবে। নরেন্দ্র মোদী সরকার বা নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি আমরা গ্যারান্টি দিয়েছি, মোদীজির গ্যারান্টি দিয়েছি যে এইবার সরকারে আসার পর আমরা পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষে যাদের বয়স 70 বছরের উপরে তাদের সকলকে এই আয়ুষ্মান ভারতের আওতায় আনবো। অর্থাৎ এক্ষেত্রে রাজ্য সরকারের 40% রাজ্য সরকার দিলেও আনবো, না দিলেও আনবো। অর্থাৎ সরাসরি 70 বছরের বেশি বয়স্ক যারা আমাদের সিনিয়র সিটিজেন আছেন, তারা সরাসরি আয়ুষ্মান ভারতে আবেদন করতে পারবেন এবং আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন। এটা মোদীজির গ্যারান্টি এবং এই গ্যারান্টি আমরা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে, যারা বিশেষ করে বয়স্ক মানুষ, এবং মাথায় রাখবেন বয়স্ক মানুষকে সুবিধা দেওয়া মানে শুধু তো তার সুবিধা নয়, তার পরিবারেরও সুবিধা। তিনি যদি 5 লাখ টাকার চিকিৎসা পান, তার ছেলেটি বা তার মেয়ে যে তার দেখাশোনা করেন, তারাও অনেকটা অর্থনৈতিকভাবে অনেক বেশি সচ্ছল হবে। তা আমরা এই গ্যারান্টি দিচ্ছি যে এইবার মোদীজির নেতৃত্বে যে তৃতীয়বার সরকার তৈরি হতে চলেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির, সেই সরকার 70 বছরের বেশি বয়স্ক লোকেদেরকে আমরা এই বীমা অর্থাৎ আয়ুষ্মান ভারতের প্রকল্পের আওতায় আনব। যে একটি পাখিকে উঠতে গেলে যেরকম 2টি ডানার প্রয়োজন হয়, সেরকম একটি সমাজের উন্নয়নের জন্য পুরুষ এবং নারী, সেটি হচ্ছে তার 2 ডানা, এবং এই 2 ডানাই শক্তিশালী হলে তবেই সমাজ সামনের দিকে যেতে পারে। তাই আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মহিলাদেরকে সশক্তিকরণ করা কি, অলরেডি মহিলাদের জন্য 33% রিজার্ভেশন লোকসভা বিধানসভাতে পাস হয়ে গেছে, লোকসভাতে পাস হয়ে গেছে এবং লোকসভা এবং বিধানসভা নির্বাচনে সেটা লাগু হবে। 2029 সাল থেকে লোকসভা নির্বাচনে লাগু হবে, আপনারা সকলেই জানেন। এছাড়াও মহিলাদের প্রায় 1 কোটি মহিলাকে আমরা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে লাখপতি দিদি বানিয়েছি। আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রায় 3 কোটি মহিলাকে আমরা এই সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে লাখপতি দিদি বানাতে চাই বা লক্ষপতি দিদি বানাতে চাই। দেওয়ার ব্যবস্থা অলরেডি শুরু করে দিয়েছি, আগামী দিনেও এটা চালু থাকবে। আগামী 5 বছর অর্থাৎ 29 সাল পর্যন্ত, 2029 সাল পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই প্রকল্প, প্রধানমন্ত্রী অন্ন যোজনা, সেই অন্ন যোজনা চলবে। আপনারা জানেন যে রেল থেকে শুরু করে সড়ক যোগাযোগের ক্ষেত্রে আমরা একটি বিরাট জায়গায় পরিবর্তন করতে পেরেছি। আমাদের বিরোধীদের অর্থাৎ ইউপিএ আমলে পার কিলোমিটার যে পরিমাণ রোড তৈরি হতো, তার 3 থেকে 4 গুণ রাস্তা প্রতিদিন কত কিলোমিটার সেটা আমরা লক্ষ্যমাত্রাতে পৌঁছতে পেরেছি। মোদীজির গ্যারান্টি, এটাকে আমরা 3 নম্বর স্থানে অর্থাৎ বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতিতে এই দেশকে নিয়ে যেতে চাই। এবং আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে পরিবর্তন একান্ত প্রয়োজন, কারণ এক সময় যখন ভারতবর্ষের অর্থনীতিতে পশ্চিমবঙ্গের অবদান জিডিপিতে প্রায় 26% ছিল,
আজকে সেই পশ্চিমবঙ্গ কমতে কমতে আমরা পিছনের সারিতে চলে এসেছি। আমাদের দেশের জিডিপিতে আমাদের অংশগ্রহণ দিন দিন কমছে। তাই আমরা মনে করি যে পশ্চিমবঙ্গেরও পরিবর্তন প্রয়োজন এবং প্রকৃত পরিবর্তন প্রয়োজন। এবং আমরা যে এই ঐতিহ্যের সাথে ডেভেলপমেন্ট, এই দুটোকেই সামনে করে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। পরিবারের রান্নাঘর ধোঁয়ামুক্ত হয়েছে। 32 কোটির বেশি পরিবার 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পেয়েছে। এই সংখ্যা এইবার আরো বেড়ে যাবে, কারণ যেখানে আয়ুষ্মান ভারত, পশ্চিমবঙ্গের মতো রাজ্য যেখানে আয়ুষ্মান ভারত লাগু নেই, সেখানেও 70 বছরের বেশি বয়স্ক যারা আমাদের শ্রদ্ধেয় সিনিয়র সিটিজেন আছেন তাদেরকে আমরা এর আওতায় আনবো এবং কেন্দ্র সরকার বিনা পয়সায় এদের 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার ব্যবস্থা করবে। 14 কোটির বেশি শৌচালয়ের ব্যবস্থা হয়েছে এবং 78 কোটি হকার তাদেরকে আমরা ঋণের ব্যবস্থা করে দিয়েছি, যার নাম হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 10,000 টাকা করে তাদের ঋণের ব্যবস্থা আমরা করতে পেরেছি। আমাদের পাস রেকর্ড এবং তার সাথে আমাদের যে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা, সে শেখ শাহজাহানের অস্ত্র ভান্ডার হোক পাতাল ঘরে, অথবা মহিলাদের উপর অত্যাচার হোক, অথবা এসএসসি মাস্টারমশাই যারা যোগ্য তাদের ঘাট দিয়ে প্রায় 5,000-এর মতো অযোগ্যদের পার করে দেওয়ার যে তৃণমূল কংগ্রেসের চেষ্টা এবং সেই নেতাদেরকে বাঁচানোর যে চেষ্টা হোক, তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি লড়াই করছে। আজকে তাই আমাদের বিরোধী যারা রাজনৈতিক দল আছেন, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনীতিবিদকে, তাকে তো আমরা পোল খাওয়া রাজনীতিবিদ বলি, তাকে এখন মঞ্চে উঠে বলতে হচ্ছে যে বিজেপি ক্ষমতায় এলে নাকি বিজেপি নাকি মাছ খাওয়া বন্ধ করে দেবে। অথচ আমি থেকে শুরু করে আমাদের সকল নেতৃত্ব, দিলীপ ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আমরা প্রত্যেকেই অত্যন্ত মৎস্য প্রিয় মানুষ এবং মৎস্য লোভী মানুষ বলা বললেও খুব একটা খারাপ বলা হবে না। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে আমার হয়তো সপ্তাহে একদিনও যায় না যেদিন আমি ভেজ বা নিরামিষ খাবার খাই। এবং এই যে মিথ্যে প্রচার, অপপ্রচার, এই অপপ্রচার তখনই করতে হয় যখন মানুষ যখন রাজনৈতিক নেতাদের পাশ থেকে দূরে সরে যায়। তাই এই পশ্চিমবঙ্গকে এই 70% 30% ধমকির হাত থেকে বের করতে, শেখ শাহজাহানের মতো লোকেদের হাত থেকে বের করতে এখন আমার মনে হয় ভারতীয় জনতা পার্টি একমাত্র রাজনৈতিক বিকল্প। নচে মমতা বন্দ্যোপাধ্যায়কে, সুকান্ত মজুমদারের মতো 5 বছর আগে রাজনীতিতে আসা ব্যক্তির লোকসভাতে গিয়ে 4টি সভা করার প্রয়োজন ছিল না বা প্রয়োজন হতো না। অভিষেক ব্যানার্জি তার সাথে প্লাস 2, অর্থাৎ তৃণমূলের টপ মোস্ট লিডারশিপ সুকান্ত মজুমদারকে হারাতে হবে, যদিও সেটা পারবেন না। অলরেডি ওনাদের কাছে রিপোর্ট পৌঁছে গেছে, ওনারাও আশ্বস্ত যে সুকান্ত মজুমদারই জিতছেন। সেখানে 6টি সভা করার প্রয়োজন আছে। আজকে তৃণমূল কংগ্রেসকে বলতে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে, বিজেপির নাকি কোন নেত্রী, যার নাম এখনো পর্যন্ত আমি জানতে পারিনি, কুচবিহারে নাকি মঞ্চ থেকে বলেছেন যে বিজেপি এলে নাকি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। অথচ বিজেপি টপ মোস্ট লিডারশিপ রাজ্যে আমি হই বা আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হন না কেন, আমরা প্রত্যেকেই বলছি বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার, অন্নপূর্ণার ভান্ডার হবে এবং তাতে যে অর্থনৈতিক সাহায্য এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস দিচ্ছে তার কয়েক গুণ হবে, 3 গুণ কমসে কম আমরা অর্থনৈতিক সাহায্য অন্নপূর্ণার ভান্ডারের মাধ্যমে করব। ভারতবর্ষে বিজ্ঞান গবেষণা বলুন বা ভ্যাকসিন মৈত্রী বলুন বা চন্দ্রযানের অভিযান বলুন, এই সব থেকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমার বিশ্বাস ভারতবর্ষ বিশ্ব সভায় শ্রেষ্ঠ আসন লাভে। কিন্তু ততদিন পারবে না যতদিন না বাংলার প্রকৃত পরিবর্তন হচ্ছে। কারণ এই বাংলা, এই পশ্চিমবঙ্গ জাতীয়তাবাদের পীঠস্থল ছিল। 70-এর দশক থেকে আমরা সেইখান থেকে ডিরেল হতে শুরু করি এবং সেদিন থেকে এই বাংলার লক্ষ্মী ছাড়া হয়েছে। বাণিজ্যে বসতে লক্ষ্মী আমরা বিশ্বাস করতাম এক সময়। আমরা পাঁচালিতে আমার মা মাসিমারা পড়তেন আমাদের যে সপ্তডিঙা ভাসিয়ে 4 সদাগর ব্যবসা করতে চলবে। সেই বাঙালি ব্যবসাকে স্ল্যাং বা গালি হিসাবে পরবর্তীকালে রূপান্তরিত হয়েছে আমাদের কমিউনিস্ট চিন্তাধারার জন্য এবং আমরা আমাদের মূল ধারা থেকে বিচ্যুত হয়েছি। তাই আমার মনে হয় যে বাংলা আবার তার পুরনো জায়গায়, জাতীয়তাবাদের জায়গা, যেখানে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে বিবেকানন্দ থেকে শুরু করে এই ধরনের মহাপুরুষেরা
সবসময় রাষ্ট্র আগে এই নীতিতে বিশ্বাস করতেন এবং তারা মাস্টারদা সূর্য সেন হোক, ক্ষুদিরাম বোস হোক, যারা আত্মবলিদান দিয়েছিলেন জাতীয়তাবাদের মন্ত্রে, আমরা সেই জায়গায় বাংলাকে নিয়ে যেতে চাই যে বাংলা আমার আপনার আত্মার বাংলা, আমার আপনার হৃদয়ের বাংলা, আর্টিফিশিয়ালি বাইরে থেকে আমদানিকৃত নতুন কোনো আইডিওলজি, ফরেন অ্যালিয়েন আইডিওলজি বাংলা নয়। অনেক বিধানসভাতে আপনারা দেখতে পাবেন ভোটিং পার্সেন্টেজ অনেকটা নেমে গেছে, তার কারণ তারা নিজের এলাকায় নেই, পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য জায়গায় পৌঁছে গেছে। তাই আপনাদের মাধ্যমে আমি নব ভোটার, নতুন ভোটার থেকে শুরু করে যুবক যুবতী, বাংলার আপামর জনসাধারণের কাছে আবেদন রাখতে চাই যে এই ভোট নির্ধারণ করবে যে আগামী দিনে এই বাংলা কোন পথে চলবে। আপনাকে ঠিক করতে হবে যে আপনার বাড়ির আশেপাশে সুকান্ত মজুমদারের মতো লোক থাকবে, দিলীপ ঘোষের মতো লোক থাকবে, শুভেন্দু অধিকারীর মতো লোক থাকবে, নাকি শেখ শাহজাহানের মতো লোকেরা থাকবে, নাকি হুমায়ুন কবিরের মতো লোকেরা থাকবে যারা আপনাদেরকে কথায় কথায় 70% 30%-এর গল্প শোনাবে, থ্রেট দেবে। কোনো খবর আমাকে সচেতন করেছে যে হ্যাঁ এখানে আমার রেক্টিফিকেশন করা দরকার। আমি মনে করি মিডিয়ার এই আক্রমণ করা মাননীয় মুখ্যমন্ত্রী সেটা প্রমাণ করছে যে উনি কাজ করেননি। সেই জন্য যখনই কোনো মিডিয়া ওনার বিরুদ্ধে কিছু বলছেন, ওনার বিরুদ্ধে কিছু লিখছে, সঙ্গে সঙ্গে তিনি তার উপরে খড়গহস্ত হচ্ছেন। আর এখন তো মিডিয়ার তো কন্ট্যাক্ট হয়ে গেছে, এমন অবস্থা মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রী চাইছেন যে তিনি একজন সাংবাদিককে মাথায় বসিয়ে দেবেন, তিনি সমস্ত সাংবাদিকদেরকে, সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। আমরা এই চিন্তাধারায় বিশ্বাস করি না। আমাদের বিরুদ্ধে, আমাদের আইডিওলজির বিরুদ্ধে বিগত 70-75 বছর ধরে অনেক লেখালেখি হয়েছে। আমরা নিঃশব্দে কাজ করে গেছি এবং আমরা বিশ্বাস করি কাজ কথা বলে। নরেন্দ্র মোদীর কাজও কথা বলছে, গোটা ভারতবর্ষ কথা বলছে। মৌমিতা জি নিউজ। সুকান্তদা, আপনি বারবার করে উল্লেখ করলেন, শেখ শাহজাহানের কথা বললেন, কিন্তু সন্দেশখালী কিছুদিন আগে একটি ভিডিও, যে ভিডিও ভাইরাল হয়েছিল, সেটা নিয়ে আজকে সকাল থেকে তৃণমূল কংগ্রেস ফের বলতে শুরু করেছে যে অমিত শাহ বাংলায় আসছেন, কিন্তু তাদের জবাব দিতে হবে, গেরুয়া শিবিরকে জবাব দিতে হবে, শুধু জবাব না ক্ষমা চাইতে হবে যে আপনারা ডক্টর ভিডিও আপনারা ছড়িয়েছেন, পাশাপাশি রাজ্যপাল যে ঘটনা ঘটিয়েছেন তার ব্যাপারে আপনারা কি বলবেন? দুটো প্রশ্ন। দেখুন, প্রথম বিষয়ে আছে, একটি ভিডিও পাওয়া গেছে, তাতে নাকি আমাদের একজন মন্ডল সভাপতি কিছু বলছেন। ভিডিও অরিজিনাল, ফেক, পরবর্তীকালে শব্দ বসানো হয়েছে কিনা এখনো তদন্ত হয়নি। আপনারা যখন প্রচার করছেন তখন লিখে দিচ্ছেন যে এই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি, তাই তো? একদিকে এই যেটা তৃণমূল কংগ্রেসের দাবি, অন্যদিকে এখনো পর্যন্ত আমার কাছে যেটা খবর যে 600 থেকে 700 জন ব্যক্তি, তার মধ্যে মহিলা পুরুষ উভয়ই আছেন, মানে মহিলা এবং পুরুষ, তারা এফিডেভিট করে সিবিআই এর কাছে বলেছে, কেউ কেউ কোর্টে এফিডেভিট করেছে যে হ্যাঁ আমার সাথে এই ঘটনা ঘটেছে। আমরা এই একজনেরটাকে কেন তৃণমূল কংগ্রেসের কথা অনুসারে আমি যদি ধরেও নিই ওটা সত্যি ভিডিও, তা আমি কেন একজনের কথাটাকে গুরুত্ব দিব 600-700 জনের কথাকে ডিসকার্ড করে, বাতিল করে? আর আমি এইখান থেকে আমি এর আগেও তো বলেছি, তৃণমূল কংগ্রেসের কোন নেতা নেত্রীর দম আছে আসুন, চলুন সন্দেশখালীতে আমার সাথে। মুখ্যমন্ত্রী তো যাওয়া উচিত ছিল সন্দেশখালী। কোথায় কোথায় জমি নিয়ে ভেরি তৈরি করা হয়েছে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো। যদি দেখাতে না পারি আমরা রাজনীতি ছেড়ে দেবো। আপনারা কি সেই চ্যালেঞ্জটা নিতে পারবেন তৃণমূল কংগ্রেসের নেতারা? শেখ শাহজাহান কি কোনো অন্যায় করেনি? কিভাবে একজন সাধারণ ব্যক্তি সন্দেশখালীর বেতাজ বাদশা হয়ে কত কোটি টাকার মালিক, তার কোনো হদিশ নেই? ডাক যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের পর্যন্ত শেখ শাহজাহান, শিবু হাজরা এদের ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে। বিদেশে তৈরি আর্মস মাটি খুঁড়ে পাওয়া যাচ্ছে, আর সেটা খোঁড়া হয়েছে নাজার থানার ওসির সামনে। সেই বাড়ির, যার বাড়ি সেই মহিলা, তিনি বলছেন হ্যাঁ আমার সামনে মাটি খুঁড়ে অস্ত্র উদ্ধার করা হয়েছে, কোনো অন্যায় না এটা। এরপরেও তৃণমূল কংগ্রেস এত বড় বড় কথা বলছে। দ্বিতীয়, রাজভবনের যে বিষয়টি আমি আগেও বলেছি, যেহেতু রাজ্যপাল এটা সম্মানীয় পদ, রাজ্যপালের এই বিষয়ে যা বলার রাজভবন থেকে বলা হবে। এই মুহূর্তে আপনি যদি গ্রামের দিকে যান, পারচেজেবিলিটি খুব কম। আমি নিজের অভিজ্ঞতা, মানে আপনাদের সাংবাদিকদের অভিজ্ঞতা, আমার
ভোট প্রচারে রাজ্য সভাপতি হওয়ার দরুন কলকাতা থেকে বেশ কিছু সাংবাদিক বন্ধুরা গেছিলেন আমার কনস্টিটিউয়েন্সি। আমি বালুরঘাট বিধানসভার অন্তর্গত, আমি হাউসের নাম বলছি না, ওর একটি হাউসের নাম বলা ঠিক নয়। আমি গ্রামীণ এলাকায় গেছিলাম, পায়ে হেঁটে প্রচার করছিলাম, তখন আমার সাথে সাংবাদিক বন্ধুরা, কিছু সাংবাদিক বন্ধু তারা আমার সঙ্গী হয়েছিলেন। তারা সেই অঞ্চলে আদিবাসীদের ঘর দেখে, দাদা যে ভয়ঙ্কর অবস্থা, ঘর ভেঙে পড়ল। প্র্যাকটিক্যালি তাই, অর্থনৈতিক কোনো উন্নয়ন বিগত শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় না, আমরা যবে থেকে বন্ধ করে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও এই মন্ত্রে দীক্ষিত হয়েছি, তবে থেকে বাংলা, আমি যেটা বলি বারবার, বাংলা লক্ষ্মী চালা হয়েছে এবং বাণিজ্যে বসতে লক্ষ্মীর মন্ত্র আমরা যবে থেকে ভুলে গেছি। তো স্বাভাবিকভাবে সেই জায়গা থেকে আমরা সাময়িকভাবে এই যে অর্থনৈতিক সাহায্য সেটা করা এবং তার সাথে তুমুল হারে বিপুল গতিতে শিল্পায়ন, উদাহরণ মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, একসময় ভারতবর্ষের বিমারু রাজ্য বলে চালু ছিল, নিশ্চয়ই আপনারা সাংবাদিক বন্ধুরা জানেন। বিহার থেকে শুরু করে এরকম রাজ্যগুলোর প্রথম নিয়ে অ্যালফাবেট নিয়ে বিমারু রাজ্য করা হতো, তার মধ্যে মধ্যপ্রদেশ ছিল। সেই মধ্যপ্রদেশে এখন যেমন লাডলি বেহানাতে টাকাও দেওয়া হয়, আবার মধ্যপ্রদেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হওয়ার ফলে, শিল্পায়ন হওয়ার ফলে মধ্যপ্রদেশ বিমারু রাজ্যের সংজ্ঞা থেকে বাইরে ফিরিয়ে আসতে পেরেছে। কারণ 19 বা 21-এর ভোটে এই বিক্ষুব্ধদের এই আকারে দেখা যায়নি, কি মনে হয় দাদা? দেখুন, রাজনীতিতে যিনি নেতৃত্ব দেন তার বিরোধিতা থাকবে না, এটা হতে পারে না। বিরোধী নয় মানে সে জনপ্রিয়তা নেই না। এবং বরাবরই আমরা দেখেছি এই ধরনের, আপনি যে জীবন চক্রবর্তীর উদাহরণ দিলেন, উনি এক সময় আমাদের জেলার দায়িত্বে ছিল, উনি মাঝে দিলীপ ঘোষের আমলে উনি সাসপেন্ডেড ছিলেন, তো নতুন কিছু নয় এটা। দিলীপ ঘোষের আমলে জীবন চক্রবর্তী, আমি ওনার ছাত্রাতে পারি, উনি সাসপেনশনে ছিলেন, পরে পরবর্তী সময় সাসপেনশন তোলা হয়। তো রাজনীতিতে কিছু মানুষ থাকে, তাদের উচ্চাকাঙ্ক্ষা থাকে, রাজনীতি উচ্চাকাঙ্ক্ষা থাকবে। এবার যদি পার্টি আমাকে টিকিট না দিত, যেহেতু আমি পার্টির রেজিমেন্টেড সেন্টার, সৈনিক, সোলজার, তা আমি কিছু করতাম না, আমার মনে তো দুঃখ হতো, এটুকু তো স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়। সবার এমপি এমএলএ হওয়ার ইচ্ছে থাকে, যিনি টিকিট পান তার আনন্দ হয়, আর যিনি পান না তার দুঃখ হয়। দুঃখ যদি কেউ কেউ ওভার রিয়াক্ট করে। আর যেহেতু পার্টি বাড়ছে, নতুন লোকেরা আসছেন আমাদের পার্টিতে, সাময়িকভাবে এই সময়টা আমাদের একটু সমস্যা হচ্ছে এবং হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। যখন ছেলে মেয়ে বড় হয়, বয়ঃসন্ধি যখন আসে, তখন এই ধরনের আপনারাও বাড়িতে ফেস করেন, আমিও ফেস করছি, সবার বাড়িতে এই সমস্যাটা। এটা হচ্ছে বয়ঃসন্ধিকাল, এটা পার হয়ে গেলে যখন অ্যাডাল্ট হয়ে যাবে তখন দেখবেন সব তথ্য নিয়ে চলবে। এটা বরাবরই আমি পরিষ্কার করি, বামপন্থীরা আমাদের আইডিওলজিক্যাল সব থেকে বড় বিরোধী। এবং যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড অন্তত আইডিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ড, আমি আদর্শগতভাবে ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত, এবং তার আগে আমাদের যে অন্যান্য সংগঠনগুলো আছে, সামাজিক সংগঠন যাকে আমরা বলি, সেই জন্য বামপন্থীদের কথা আমি বেশি বলি। কারণ যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল, তখনও আমি স্কুলের মাস্টারমশাই হিসেবে আমাকে এবিটি মেম্বারশিপ বামফ্রন্ট করাতে পারেনি স্কুলে, অনেক চাপ ছিল সেই সময়। এবং আমরা বামফ্রন্টের সময় দেখেছি, এই যে এখন বলা হয় না তৃণমূল চাকরি দিচ্ছে টাকা নিয়ে, বামফ্রন্টের সময় শুধু টাকাটা নেওয়া হতো, ক্যাডারদের চাকরি হতো। আমি আমার এলাকায় চলুন, আঙুল দিয়ে দিয়ে দেখিয়ে দিব, আরএসপি করতে চাকরি পেয়েছে, আমার গলিতে আছে, নাম বলবো না। আমি আমার ব্যাচমেটকে দেখেছি, আমরা টিউশন পড়তে যেতাম, অঙ্ক করছি, ও খাতা ফেলে পাশে পড়ে রেখেছে, জানে বাবা হোল টাইম আর চাকরি হবে। পরবর্তী সময় হয়নি, সরকারটা বদল হয়ে গেছে। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।